হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো। সেটা হচ্ছে কি তড়িৎ শক্তি ও ক্ষমতা, ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, খুব কনসেপচুয়াল আছে। আমি চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। এর আগে আমি 3টে পার্ট আপলোড করে দিয়েছি, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকে। ওকে, তো তড়িৎ শক্তিটা কি আগে আমরা ভালো করে বুঝি। তাহলে একটা পরিবাহী আছে, ওকে, একটা পরিবাহী তার আছে, ধরলাম এটা এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এ প্রান্ত বি প্রান্ত আছে, ধরলাম এই প্রান্তের বিভব হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে এ প্রান্ত থেকে বি প্রান্ত থেকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, যে এটা আমরা যে কারেন্টগুলো আমরা বাড়িতে ইউজ করি, সেটা কিভাবে কারেন্টগুলো আসে, পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সেটার যেটা স্টেশন আছে, পাওয়ার স্টেশন, সেখান থেকে কারেন্টগুলো কিভাবে আসে, কেন হাই টেনশন তার ব্যবহার করা হয়, সেই সম্পর্কে ডিটেলসে কিন্তু আজকে আলোচনা করা হবে। সেই জন্য আজকের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। তো দেখে নাও, ধরলাম একটা পরিবাহী আছে, তার দুই প্রান্ত আছে, এ প্রান্ত বি প্রান্ত। এ প্রান্ত থেকে বি প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এ প্রান্তের বিভব ধরলাম ভি এ, এটা হচ্ছে কি ভি বি। যেহেতু এ থেকে বি এর দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভি এ গ্রেটার দেন ভি বি, তাই না? এখান থেকে বিভবটা বেশি হবে। এবার আমি বের করতে চাইছি কি, যে ডেল্টা টি সময়ে এ প্রান্ত থেকে বি প্রান্তে কতটুকু আধান প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে অতএব ডেল্টা টি সময়ে এ প্রান্ত থেকে বি প্রান্তে প্রবাহিত আধান সেটা কি হয় দেখে নাও, সেটাকে আমরা ডেল্টা কিউ ধরলাম। ডেল্টা কিউ ইকুয়াল টু কি, ডেল্টা কিউ ইকুয়াল টু বলতে পারি কি আই ইন্টু ডেল্টা টি, তাই না? এটা তো আমরা জানি, ডেল্টা কিউ ইকুয়াল টু আই ইন্টু ডেল্টা টি। এটা হচ্ছে দেখুন, আমরা যেমন জানি কি আই ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এটা তাহলে এই পরিমাণ আধান ডেল্টা টি সময়ে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে। আবার দেখে নাও, তাহলে এ প্রান্তের স্থিতিশক্তি, বি প্রান্তের স্থিতিশক্তি কত হবে? তাহলে আমরা জানি কিউ ভি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এখানে বলতে অতএব এ প্রান্তের স্থিতিশক্তি এ প্রান্তের স্থিতিশক্তি, সেটাকে ধরলাম কি ডেল্টা কিউ ইন্টু ভি এ, এবং বি প্রান্তের স্থিতিশক্তি সেটাকে বলতে পারে কি ডেল্টা কিউ ইন্টু ভিবি। তাহলে তো স্থিতিশক্তির পরিবর্তন সেটা আমি ইউ ধরলাম, ডেল্টা ইউ ইকুয়াল টু আধান ইন্টু বিভব প্রভেদ, তাই না? বিভব প্রভেদটা কী আছে দেখে নাও, এখানে বিভব প্রভেদটা কোনটা হবে, ভিবি মাইনাস ভি, তাই না? আধান ইন্টু বিভব প্রভেদ, দুই প্রান্তিক বিভব প্রভেদ, এটা হচ্ছে স্থিতিশক্তি। ভালো করে বুঝে নাও, আধান ইন্টু বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, এটা হচ্ছে কি স্থিতিশক্তি। এবার আমরা জানি কি ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে ভিবি মাইনাস ভি এ করলে অন্তিম বিভব মাইনাস প্রাথমিক বিভব, এটা তো বিভব পার্থক্য। কিন্তু দেখুন ভি এটা বেশি আছে, তাহলে ভি এ বেশি থাকার কারণে তাহলে এই স্থিতিশক্তির পরিবর্তনটা কী হবে, নেগেটিভ চলে আসবে। তাহলে এখানে ধরে নিচ্ছি, তাহলে বা ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা কিউ ভি, যেহেতু ভি ইকুয়াল টু ভিবি, ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। ওকে, এটা ধরে নেওয়া হবে। এবার ডেল্টা কিউ ইকুয়াল টু কী দেখানো, ডেল্টা কিউ ইকুয়াল টু আমি বলতে আই ডেল্টা টি।
তাহলে বলতে পারি তাহলে বা ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস আই ডেল্টা টি বা আই ভি ডেল্টা টি। তাহলে এই পরিমাণ কি স্থিতিশক্তি হবে। এবার আমরা যদি ধরে নিই যে এই পরিবাহিতে যে ইলেকট্রনগুলো যাচ্ছে, দেখেন এই ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, তাহলে ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে, তাই না, ইলেকট্রন এদিকে, তাহলে এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না। আমি এখানে সাপোজ ধরে নিচ্ছি, দেখেন ধরে নিয়ে তারপর সংঘর্ষ প্রমাণ করবো, অর্থাৎ একটা জিনিস ধরে নিয়ে আর একটা জিনিসটা প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথম অবস্থা ধরে নিচ্ছি যে ইলেকট্রনগুলো ফ্রিভাবে বি প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে, অর্থাৎ এখানে যে মলিকুলসগুলো আছে বা আয়নগুলো আছে তার সঙ্গে সংঘর্ষ হচ্ছে না। ওকে, তার সঙ্গে কী হচ্ছে, সংঘর্ষ হচ্ছে না। এই কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট একটা ডিসকাস করছি, যেটা তোমাদের নিটের জন্য কিন্তু বা জয়েন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে। ওকে, তাহলে দেখে নাও, আমি বলতে চাইছি কি যে এখান থেকে ধরলাম ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে, সেই ইলেকট্রন যে বাহ্যিক যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, সেই ইলেকট্রন প্রবাহের সময় কী হচ্ছে, সেখানে তো কোনো আধানের কোনো আয়নের সঙ্গে কোনো পরমাণুর সঙ্গে কী হচ্ছে, সংঘর্ষ হচ্ছে না, সংঘর্ষবিহীনভাবে তারা মুভ করছে। তাহলে যে সংঘর্ষবিহীন যে মুভ করে তার যে গতিশক্তির পরিবর্তনটা এমনভাবে হবে যাতে করে মোট শক্তি সেটা ধ্রুবক থাকে। কারণ আমরা যে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট শক্তি ধ্রুবক, তাহলে মোট শক্তি ধ্রুবক হতে গেলে তাহলে গতিশক্তি কী হবে, স্থিতিশক্তির সঙ্গে সমান হবে। ওকে, তার মানে বলতে পারি কি, তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী অতএব সূত্রানুযায়ী কী হবে, ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। নেগেটিভ হবে, কারণ কি এটা পজিটিভ হলে এইটা নেগেটিভ হবে, দুটো ইয়ে হবে। ওকে, ইকুয়াল হবে, ভালো করে দেখে নাও। শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী কী হবে, তাহলে এইটা যেই পরিমাণ নেগেটিভ হবে সেই পরিমাণ এটা নেগেটিভ হবে। তাহলে সেখান থেকে বলতে পারি তাহলে বা ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস প্লাস হয়ে যাবে আই ভি ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে কি গতিশক্তি হবে, ইলেকট্রনের গতিশক্তি। কনসেপ্টটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমরা একটা পরিবারের মধ্যে স্থিতিশক্তি কত হচ্ছে, এইটা হচ্ছে। ওকে, এবার আমরা যদি প্রাথমিকভাবে ধরে নিই যে ইলেকট্রনগুলো ফ্রিভাবে উইদাউট এনি কলিশন ইলেকট্রনগুলো খুব সহজে মুভ করছে, তাহলে খুব সহজে যদি মুভ করে তার গতিশক্তিটা এমনভাবে পরিবর্তিত হবে যার ফলে হচ্ছে ওই ইলেকট্রনের মোট শক্তি ধ্রুবক হয়। তাহলে মোট শক্তি যদি ধ্রুবক হতে হয়, মোট শক্তি যদি অপরিবর্তনশীল হয়, অর্থাৎ মোট শক্তিকে পরিবর্তনশীল হবে না, যদি পরিবর্তনশীল না হয় তাহলে অবশ্যই এই দুটো সমষ্টি কী হতে হবে, জিরো হতে হবে। ডেল্টা এই দুটো শক্তির পরিবর্তন, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি দুটোর পরিবর্তন হচ্ছে কত হবে, সেটা শূন্য হয়ে যাবে। সেখানে দেখে নাও ডেল্টা ইউ আর ডেল্টা কে, তার মানে আমি এখানে বলতে চাইছি ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো, কারণ এটা পরিবর্তন হলে এটা পরিবর্তন হলে এটা পরিবর্তন হবে না। আমি এটা ডেল্টা মানে চেঞ্জ হলো। ওকে, তার মানে বলছি কে প্লাস ই, কে প্লাস পি ইকুয়াল টু কি ই। এবার যখন আমি ডেল্টা কে প্লাস ডেল্টা, এটাকে আমি ইউ বলছি, নাহলে ইউ ডেল্টা ইউ বলবো, তখন এটা কি ডেল্টা ই হয়ে যাবে। ডেল্টা ই হচ্ছে জিরো, কারণ শক্তির কোনো পরিবর্তন হবে, মোট শক্তি ধ্রুবক, মোট শক্তির পরিবর্তন হবে না। তাহলে এটা জিরো, জিরো মানে কি, তাহলে বলতে পারি কি বা ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ, এটা আসছে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে এখানে মোট শক্তি অপরিবর্তনশীল হবে, সেই জন্য হচ্ছে কি ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ হয়ে যাবে। তার মানে ডেল্টা ইউ এর মানে হচ্ছে ডেল্টা কে ইকুয়াল টু আই ভি ডেল্টা ডিটি। ওকে, এটা তাহলে এটা পেলাম গতিশক্তি। তাহলে ইলেকট্রনগুলি পরিবাহীর ভিতরে যে গতিশক্তি অর্জন করবে সেটা হচ্ছে আই ভি ডেল্টা টি। তাহলে এইভাবে যে গতিশক্তির বৃদ্ধি হতে থাকে, তাহলে সময়ের সঙ্গে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে এবং তার ফলে ইলেকট্রনের বেগও বৃদ্ধি পাবে। এবারে এইটা কিন্তু আমরা এর আগের পার্টে আমরা ডিসকাস করেছিলাম, পার্ট 2তে, সম্ভবত পার্ট 2তে আলোচনা করেছিলাম যে পরিবাহের ভিতরে ইলেকট্রনের বেগ পরিবর্তন হয় না। বেগ পরিবর্তন হলেই কী হবে, বেগ বৃদ্ধি হলে কী হবে, সেটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে ইলেকট্রনে কি ত্বরণ সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয় না। আমি বলেছিলাম ইলেকট্রন স্থির থাকলে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রন একটা কনস্ট্যান্ট ধ্রুবক বেগে গতিশীল হলে সেখানে কি
তড়িৎ প্রবাহ হবে, আর যদি ইলেকট্রন তড়িৎ ত্বরণ সৃষ্টি হয়ে যায় তাহলে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে যাবে। আমি বলেছিলাম এর আগে 2 নম্বর পার্টে আমি সেখানে দেখিয়েছিলাম তোমাদের যে, বা 1 নম্বর সম্ভবত 1 বা 2 নম্বর পার্ট হবে, তোমরা একটু দেখে নেবে, সেখানে বেসিক আমি ডিসকাস করে দিয়েছিলাম। 1 নম্বরই পার্ট সম্ভবত হবে যে ইলেকট্রন পরিবাহের ভিতরে কখনো ত্বরণ নিয়ে যায় না, তাই না? কিন্তু এখানে আমরা পেলাম কি, গতিশক্তি পেয়ে গেছি, ইলেকট্রনের গতিশক্তি পেয়েছি। তাহলে ইলেকট্রনের গতিশক্তি যদি হয় তাহলে সেই গতিশক্তি, তাহলে বেগ বৃদ্ধি, ভালো কথা না, বেগ বৃদ্ধি স্যার, এই গতিশক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হবে, বেগ বৃদ্ধি হতে থাকবে সময়ের সঙ্গে। দেখুন ডেল্টা টি আছে, তা সময় যত পরিবর্তন হবে গতিশক্তিও কী হবে, পরিবর্তন হবে। সময় যত বাড়বে গতিশক্তিও তত বাড়বে, আর গতিশক্তি বাড়লে বেগও বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পেলে ত্বরণ সৃষ্টি হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের মধ্যে একটা অ্যাক্সিলারেশন থাকবে, কিন্তু এটা আমরা জানি ইলেকট্রনে কখনো অ্যাক্সিলারেশন বা ত্বরণ থাকে না। এর ইলেকট্রন একটা ফ্রি ভেলোসিটি বা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা বেগ নিয়ে যায়। তাহলে এই এক্সট্রা যে গতিশক্তি তাহলে পাচ্ছি, তাহলে এই যে ধরলাম একটা কনস্ট্যান্ট গতিশক্তি প্রত্যেক বাড়িতেই বাড়ছে, তাহলে যেই পরিমাণ গতিশক্তি বাড়ছে সেই পরিমাণ গতিশক্তি তাহলে যাচ্ছে কোথায়, তাই না? তাহলে এইখানটাই হচ্ছে ব্যাপার যে আমার প্রথমে যেটা ধরেছিলাম যে ইলেকট্রনটা ফ্রিভাবে মুভ করছে, কারোর সঙ্গে কলিশন হচ্ছে না, এই জায়গাটাই গন্ডগোল। তাহলে এইখানটাই হচ্ছে এই শক্তিটা ব্যালেন্স হয়ে যাবে। কি করে ব্যালেন্স হবে দেখে নাও, খুবই সহজ। তাহলে বাবা আশা করি তুমি এটা বুঝতে পারলে। তাহলে এখানে হচ্ছে গতিশক্তি আমরা এটা পেলাম, তাহলে এই গতিশক্তি, তাহলে প্রবলেমটা কী হচ্ছে দেখে নাও, তাহলে প্রবলেমটা কী হচ্ছে দেখে নাও, এই পরিবারটা একটু বড় করে আঁকছি, দেখে নাও। তাহলে বললাম কি, তাহলে গতিশক্তি যে ডেল্টা কি একটা IV ডেল্টা টি, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কী হচ্ছে দেখে নাও, সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিবাহের ভিতরে ইলেকট্রনের গতিশক্তি কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পেলে বেগও বৃদ্ধি পাবে, তাই না? এবার এই যখনই এই বেগ বৃদ্ধি পাবে তখন হচ্ছে কি দেখো না, এখানে হচ্ছে আমরা ধরেছিলাম কি ফ্রিভাবে মুভ করছে, কিন্তু ইলেকট্রন অ্যাকচুয়ালি ফ্রিভাবে মুভ করছে না, এখানে বড় বড় আয়ন আছে, ওকে, বড় বড় আয়ন আছে, পরমাণুগুলো আছে, এবং সেই ইলেকট্রন যখন এইভাবে মুভ করবে তো এদের সঙ্গে কী করবে, কলিশন করবে, সংঘর্ষ করবে। সংঘর্ষ করার পরে এখানে যে বাড়তি যে গতিশক্তি হচ্ছে, বাড়তি যে গতিশক্তি উৎপন্ন হচ্ছে যার ফলে বেগ বৃদ্ধি পাওয়া দরকার, সেই পরিমাণ গতিশক্তি সংঘর্ষের পরে এই আয়নগুলোতে, এই পরমাণুগুলোতে ট্রান্সফার করে দেয় ইলেকট্রন। তাহলে ব্যাপারটা দেখেন কীভাবে ব্যালেন্স হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যখনই গতিশক্তি বাড়ছে, যেই পরিমাণ গতিশক্তি বাড়ছে সেই পরিমাণ গতিশক্তি সংঘর্ষ করার সময় ইলেকট্রন পরিবাহের ভিতরে যে আয়নগুলো আছে তার মধ্যে স্থানান্তরিত করে দেয় বা তার মধ্যে বন্টন করে দেয়। তার শক্তি কী হচ্ছে, বন্টিত হয়ে যাচ্ছে। তাহলে যেই পরিমাণ বেগ নিয়ে, যেই ভেলোসিটি নিয়ে ইলেকট্রন মুভ করছে সেই ভেলোসিটিই আছে, তার থেকে যখন ভেলোসিটি বেড়ে যাচ্ছে সেই শক্তিটাকে আয়নগুলোর মধ্যে বন্টন করে দিচ্ছে, তার পরমাণুগুলোর মধ্যে কি বন্টন করে দিচ্ছে। তাহলে এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তাহলে এখানটায় সময়ের সঙ্গে সঙ্গে যখনই গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, এই বাড়তি যে গতিশক্তিটা হচ্ছে সেই বাড়তি গতিশক্তিটা ইলেকট্রন প্রবাহের সময় যখনই আয়নগুলোর সঙ্গে সংঘর্ষ হয় সেই আয়নগুলোর মধ্যে ওই শক্তিগুলো কী করে দেয়, স্থানান্তরিত করে দেয় বা বন্টন করে দেয়। এর ফলে ওই আয়নগুলো, ওই পরমাণু কী হতে স্পন্দিত থাকে এবং মানে তাপ শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। পরিবাহী কী হতে উত্তপ্ত হয়ে থাকে। কোনো জিনিসকে দেখবে এনার্জি দিলে কী হয়, সেটা উত্তপ্ত হিট হয়ে যায়। সেই জন্য পরিবাহীতে দীর্ঘদিন ধরে কারেন্ট প্রবাহিত হলে দেখবে সেই পরিবাহী গরম হয়ে যায়। বিশেষ করে খুব যত সরু হবে তত তাড়াতাড়ি গরম হবে। এরকম অনেক ইউটিউবে লাইভ হ্যাক আছে, দেখবে একটা সরু তামার তার নিয়ে ব্যাটারি 2 প্রান্তে লাগালে সেই তারটা লাল মতো জ্বলতে থাকে, বা সেই তারটা দিয়ে খুব সহজে কাগজ বা এটা বা সোলা জিনিসকে কাটা যায়। তাহলে এইটা আছে এই কনসেপ্টটা হিটিং ইফেক্টের কারণে। তাহলে এটা কিন্তু একটা অপচয়। ওকে, তাহলে ব্যাপারটা আরেকটু সহজ করে বুঝে দিই তোমাদের এটা বিষয়টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবাহের মধ্যে ইলেকট্রনের এটা শক্তি, এটা গতিশক্তি, আর এটা সময়ের সঙ্গে সঙ্গে এই গতিশক্তিটাও বৃদ্ধি হতে থাকে। তাহলে যদি পরিবাহ পুরো ফাঁকা থাকতো, ভালো করে বোঝা, পরিবাহের ভিতরে যদি ফাঁকা থাকতো, কিছুটা যদি থাকতো, তাহলে শক্তি বা গতিশক্তি সময়ের সঙ্গে বাড়বে, তার সঙ্গে ইলেকট্রনের গতিশক্তি বাড়লে বেগও বৃদ্ধি পাবে, তারপরে ইলেকট্রনের ত্বরণ দেখা দেবে। কিন্তু পরিবাহের ভিতরে কি ফাঁকা থাকে না, পরিবাহের ভিতরে অনেক বড় বড় আয়ন থাকে ইলেকট্রনের তুলনায়।
আয়ন থাকে, পরমাণু থাকে। তাহলে ইলেকট্রন যখন বাড়তি গতিশক্তি নিয়ে গতিশীল হয়, সেই শক্তি যখন গতিশীল হয় তখন হচ্ছে কি পরিবাহের ভিতরে যে আয়নগুলো থাকে, যে পরমাণুগুলো থাকে, তার সঙ্গে সংঘর্ষ করতে করতে গতিশীল হয়। তার সংঘর্ষ প্রতিবারই সংঘর্ষ করতে থাকে। তার সংঘর্ষ করতে করতে যখন গতিশীল হয়, এই সংঘর্ষ করার সময় বাড়তি যে শক্তি গতিশক্তি পায়, সেই বাড়তি গতিশক্তিটা কী করে এই আয়নগুলোর মধ্যে, এই পরমাণুগুলোর মধ্যে স্থানান্তরিত করে দেয়, বন্টন করে দেয়। তার ফলে ওই শক্তিটা ওই আয়নগুলো গ্রহণ করার ফলে তারা স্পন্দিত থাকে এবং উত্তপ্ত হতে থাকে। এর ফলে পরিবাহীগুলো কী হয়, উত্তপ্ত হয় বা গরম হয়ে যায়। তা যার যেখানে বাধা বেশি, তাহলে তার মানে বুঝে নাও, যেখানে সংঘর্ষ বেশি করবে সেখানে উত্তপ্ত বেশি হবে, সেখানে বাধা বেশি থাকবে, সেখানে পরিবাহীটা উত্তপ্তটা বেশি হয়ে যাবে। তুমি নর্মাল দেখো না, একটা নর্মাল রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছ, ফাঁকা রাস্তা, কোনো অসুবিধা নেই, সেখানে তোমার যতটা গরম লাগবে, একটা রাস্তা একদম পুরো জ্যাম হয়ে আছে, ধরুন এই দুর্গা পুজোর সময় বেশ অনেকজন ভিড় করে পুজো মণ্ডপে যায়, সেখানে দেখবে অনেক রাস্তাঘাট প্রায় জ্যাম হয়ে থাকে। তো সেখান থেকে যখন তুমি হেঁটে হেঁটে যাবে, দেখবে সেখানটায় এই একই ডিস্টেন্স কভার করে তোমার বেশি কষ্ট হয় বা তুমি বেশি নিজে বেশি গরম লাগবে নিজেকে। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে যে যত কলিশন হবে তত হিটিং ইফেক্টটা তত বেশি হবে। মানে কলিশন হয় মানে কি, রেজিস্ট্যান্স বাধা যত বাড়বে, তাহলে এক্ষেত্রে যেই পরিবাহীর বাধা বেশি সেখানে উত্তপ্ত বা তাপ হয়ে যাবে, মানে গরম হয়ে যাওয়া বেশি হবে, সেখানে বেশি গরম হয়ে যাবে। তারপরে এখানতে আমরা কী বুঝতে পারছি দেখে না ভালো করে, আরেকবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে যখন একটা ইলেকট্রন কোনো পরিবাহের মধ্যে প্রবাহিত হয়ে যায়, আর সেই ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় কী হচ্ছে, সেখানে ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় তার যে গতিশক্তি বাড়তি অর্জন করে, সেই গতিশক্তি যে যার সঙ্গে কলিশন করে ইলেকট্রন, তার সে সমস্ত আয়নের মধ্যে কি স্থানান্তরিত করে দেয়। স্থানান্তরিত করে দেওয়ার ফলে সেই আয়নগুলো কি উত্তপ্ত হয়ে থাকে বা সেখানকার পরিবাহী গরম হয়ে যায়। আমাদের দেখলাম যেই পরিমাণ বাড়তি গতিশক্তি উৎপন্ন হবে, সেই শক্তিটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, শক্তিতে রূপান্তর, তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে, তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে, সেটা কি IV ডেল্টা টি। তাহলে এই পরিমাণ শক্তি কার মধ্যে, ওখানে পরিবারের মধ্যে সঞ্চিত হয়, এর ফলে পরিবাহীটা উত্তপ্ত হবে। এর ফলে যে পাওয়ারটা পাবো, ক্ষমতাটা কত হবে দেখুন, P = dW/dt। তার মানে এখানে হবে কত দেখুন, শুধু IV। তাহলে IV, তাহলে এই পরিমাণ কী হচ্ছে, ক্ষমতা হবে, মানে লস হবে, এই পরিমাণ ক্ষমতা পরিবাহী লস করবে। তাহলে একটা ইলেকট্রনের মধ্যে, একটা পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহ হওয়ার সময় এই পরিমাণ শক্তির অপচয় হয় আর এই পরিমাণ ক্ষমতা অপচয় হয়। তাহলে এটা হচ্ছে কেন হয়, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তো এবার আমরা বুঝবো যে একটা পাওয়ার স্টেশন থেকে কারেন্টগুলো কীভাবে নিয়ে হাই টেনশন তারের মধ্যে থেকে কেন নিয়ে আসা হয়। এই লজিক হচ্ছে এই যে এটা যদি বুঝতে পারে যাও, এই কনসেপ্ট থেকে এই বিষয়টা বুঝতে পারবে। এটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমি একটা সার্কিটটা আঁকবো আগে, তারপর জিনিসটা আরও সহজ করে বোঝানোর চেষ্টা করবো। খুবই ইজি আছে, দেখেন স্টেপ বাই স্টেপ যদি বোঝার চেষ্টা করো খুবই সহজ। আর আমি যেটা বলছি সেটা ভালো করে যেটা বুঝে নাও, তারপর তোমার এনসিইআরটি বই পড়ে দেখবে, একদম জলের মতো সহজ লাগবে তোমাকে। তো দেখে নাও, ধরলাম একটা তড়িৎ কোষ আছে, এখানে তড়িৎ বিশ্লেষণ হয়েছে, এখানে অ্যানোড ক্যাথোডটি আছে, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ধরলাম তাহলে এর অ্যানোড মানে এখান থেকে তাহলে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এখান থেকে আচ্ছা কি আর মানে রেজিস্ট্যান্স। তাহলে দেখে নাও, এটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড, এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, এখানে কারেন্ট প্রবেশ করবে। তাহলে এখানে যদি আমরা স্থির মানের একটা কারেন্ট প্রবাহিত করতে চাই, তাহলে এখানটা অবশ্যই কী করতে হবে, রাসায়নিক পদার্থটাকে রাখতে হবে। এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই রাসায়নিক পদার্থ আয়ন উৎপন্ন করবে, আমরা জানি এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত এই আয়ন উৎপন্ন করে, সেই আয়ন উৎপন্ন হবে যতক্ষণ ধরে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা স্থির মানের একটা কারেন্ট প্রবাহিত হবে। এবং তাহলে আমরা এই যে রেজিস্ট্যান্স তার সাপেক্ষে আছে শক্তি অপচয় ঘটবে, যেটা হচ্ছে কি এটা থেকে না, রেজিস্ট্যান্স মানে কি সেখানে বাধা আছে, মানে তাহলে বাধা যেখানে আছে তাহলে সেখানেই উৎপন্ন, মানে সেখানে তাপটা উৎপন্ন বেশি হবে। ব্যাপারটা দেখে নাও, যেখানে বাধা কম সেখানে কলিশন কম হবে, বাধার সঙ্গে কলিশনের সঙ্গে বা সংঘর্ষের সঙ্গে তুলনা করতে হবে তোমাকে।
আর যেখানে বাধা কম সেখানে কলিশন কম, সেখানে তাপ উৎপন্ন খুব কম হবে। আর যেখানে বাধা বেশি সেখানে কলিশনটা বেশি, কলিশন বেশি বলে বাধা বেশি। তাহলে আমি ধরলাম এখানে আর মানে রেজিস্ট্যান্স আছে, মানে কি এখানেই তাপ উৎপন্ন হবে, তাই না, এখানেই বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে এখানে যদি আই মানে কারেন্ট প্রবাহিত হয়ে যায়, আর এই রোধের প্রান্তীয় বিভব প্রবাহ যদি ভি হয়ে থাকে, তাহলে আই প্রবাহিত হচ্ছে। এখানে যে টি সময় বা ডেল্টা টি যদি সময় নিই, ডেল্টা টি সময় যে শক্তি হবে ডাব্লিউ ইকুয়াল টু আই ভি ডেল্টা টি, আর যদি পাওয়ার নিই ক্ষমতা আছে পি ইকুয়াল টু আই ভি, এইটা হবে। ওকে, পি ইকুয়াল টু আই ভি, বা আমরা এখান থেকে এটাও বলতে পারি যে যেহেতু ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, এক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর হবে। তা সেখানে আমি বলতে পারি কি, তাহলে অতএব পি ইকুয়াল টু আয়ের জায়গায় বলতে পারি কি ভি বাই আর ইন্টু ভি বাই আর দেখে নাও ইন্টু ভি, অর্থাৎ বা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা আমরা এটাও বলতে পারি পি ইকুয়াল টু আই ইন্টু ভি ইকুয়াল টু আই আর, তার মানে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে ক্ষমতার আমরা এই দুটো সমীকরণটা ব্যবহার করব, এটা তার মানে দেখতে পাচ্ছি যে যে ক্ষমতা ব্যয় হবে কোনো একটা রেজিস্ট্যান্স সাপেক্ষে, যে পরিমাণ ক্ষমতাটা বা পাওয়ার ব্যয় হবে, ওকে, বা অপচয় ঘটবে, সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের উপর, এবং ওর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেইটা হবে। এবার দেখে নাও আমার যে পাওয়ার স্টেশন আছে, এই পাওয়ার স্টেশন থেকে কী হচ্ছে যে এখানে রেজিস্ট্যান্সে খুব কাছাকাছি আছে, তাহলে এখানে যে তাপীয় অপচয় এখানটায় ঘটবে, কিন্তু সেটা খুব কম ঘটবে, আর দূরত্ব খুব কম বলে। কিন্তু আমরা দেখে নাও যে পাওয়ার স্টেশন থাকে, সেই পাওয়ার স্টেশন থেকে যে গৃহস্থলীতে যে কারেন্টগুলো সাপ্লাই দেওয়া হয়, কত দূরত্ব দেওয়া হয়। বিশেষ করে আমরা রাস্তাঘাটে গেলে দেখতে পাই সেখানে যে কোনো জলাদেশ কোনো একদিকে একটা বা মানে বড় বড় তারগুলো সব প্রবাহিত হচ্ছে বড় বড় টাওয়ারের মধ্য দিয়ে। তো সেখানে দেখবে যে একটা জায়গায় কোনো পাওয়ার হাউস থাকে, সেই পাওয়ার হাউস থেকে সমস্ত কারেন্ট বা হাই টেনশন কেবেলগুলো বেরিয়ে যায়, সেটা অনেক দূর পর্যন্ত গিয়ে প্রত্যেকটা বাড়ি গিয়ে পৌঁছে যায়, তাই না। তাহলে এই যে দূরবর্তী তার নিয়ে যাওয়া হচ্ছে, সেই তারের তো নিজস্ব একটা রোধ থাকবে, তাই না। তাহলে সেই তারের রোধ থাকলে সেখানে তার কত পরিমাণ তাপ অপচয় ঘটবে। আমাদের কি চিন্তা ভাবনা করতে, অপচয় বাড়ানো না কমানো, একটু প্ল্যানিং একটু চিন্তা ভাবনা করো যে আমরা কি চাইবো, যে যেই পরিমাণ তাপের জন্য অপচয় ঘটছে, যে হিটিং ইফেক্টটা দেখা যাচ্ছে, এটা বাড়ুক না কমুক। তাহলে অবশ্যই চাইবে কি কমে যায়, কারণ ভেবে নাও যে এখান থেকে ধরলাম 5 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত তার আছে একটা, যদি হিটিং ইফেক্ট থাকে তাহলে কি সেটা খুব উত্তপ্ত হবে, গরম হবে, এবং একসময় পড়ে যেতে পারে তারগুলো, এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় এগুলো দেখা যায় অনেক জায়গায় যে এক জায়গায় তার পড়ে গিয়ে সেখান থেকে মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে। আর এখানকার ভোল্টেজটা অনেক হাই করা হয়। কেন পরিবাহী যে তারগুলো যার মধ্যে গৃহস্থলে যে কারেন্ট প্রবাহিত হয় বা গৃহস্থলে যে কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, যে সাপ্লাইয়ের যে তারগুলো কেন হাই টেনশন করা হয়, সেই লজিকটা তুমি এখান থেকে বুঝতে পারবে। তাহলে এটা আমার হচ্ছে পাওয়ার হাউস। ওকে, পাওয়ার হাউস। তো এখান থেকে হচ্ছে দেখে বিভিন্ন এলাকায় একটা করে দেখবে ট্রান্সফরমার একটা করা হয়, তারপরে এইগুলো বিভিন্ন বাড়িতে সাপ্লাই দেওয়া এখান থেকে। এই লজিকটা আমরা একটু বুঝে নেবো আজকে, যে কেন হাই টেনশন করা হয়। দেখে নাও তাহলে কী হচ্ছে, দেখে নাও যে ধরলাম এখানে একটা আবার তড়িৎ যন্ত্র আছে, এখানে একটা যন্ত্র আছে, আমার একটা তড়িৎ যন্ত্র আছে যার রোধ হচ্ছে একটা, ধরলাম একটা ইনস্ট্রুমেন্ট আছে, একটা যন্ত্র আছে। ওকে, একটা যন্ত্র আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং বিভব হচ্ছে ভি এবং পাওয়ার হচ্ছে পি। এর মধ্য দিয়ে, এই হাই টেনশনের মধ্য দিয়ে এই তড়িৎ যন্ত্রে যে কারেন্ট আছে সেই কারেন্টটা হচ্ছে আই। তাহলে পাওয়ারটা কত হবে দেখুন, পি ইকুয়াল টু আই ভি, বা আমরা বলতে পারি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা বলতে পারি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এইগুলো তো আমরা বলতে পারি। ওকে, এটা হবে। কিন্তু একটা জিনিস আর একটা ভাবো, সেটা হচ্ছে কি, যে এই যে একটা ধরলাম একটা যন্ত্র আছে, এই যন্ত্রের মধ্যে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে, সেই কারেন্টটা যাচ্ছে কোন দিক দিয়ে,
এই পাওয়ার হাউস থেকে যেই তারটা যাচ্ছে এখানে তার মধ্যে দিয়ে। এবার দেখো তার তো খুব বড় হয়, একটা না যে 1 মিটার 2 মিটার বা এরকম ছোট তার হয় না, যে পাওয়ার হাউসের তার থাকে সে কত দূর পর্যন্ত যায়, মাইল, বিশেষ করে রেলের যে তারগুলো দেখে কত দূর পর্যন্ত তারগুলো বয়ে যাচ্ছে। বিকজ যেখানে উপরে লাইন আছে, দেখবে অনেকে নিচে মাটির নিচে দিয়েও লাইন যায়, আরেকটা হয়তো উপর দিয়ে যায়, উপর দিয়ে যে লাইনগুলো দেখবে জল আর মাঝখানে একটা টাওয়ার মতো থাকে, সেখান থেকে তারগুলো টেনে আবার এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আবার নিয়ে যাচ্ছে। তাহলে কত দূর দূর তার যাচ্ছে, তাহলে এত দূর যে তার আছে, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্সটা যে আছে সেই দূরত্ব পর্যন্ত যে তারগুলো যাচ্ছে, সেই তারের তো রোধ আছে একটা নিশ্চয়ই, তা সেই রোধকে আমরা নেগলেক্ট করতে পারবো না। কিন্তু ধরলাম সেই তারের রোধ হচ্ছে কি আরসি, বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমরা কি করলাম, যে একটা তার ধরলাম, সেই তারটা হচ্ছে কি রোধ ধরলাম আরসি, সেই যেই তার পাওয়ার হাউস থেকে এই যে গৃহস্থলীতে বা যেখানটা কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেখানকার সেই যন্ত্রতে আছে, সেই পর্যন্ত হচ্ছে রোধ তার আছে, তার রোধ হচ্ছে আরসি। তাহলে এই রোধটা যদি আরসি হয়, তাহলে আমরা বলতে পারি তাহলে এই তারের জন্য ব্যয়িত ক্ষমতাটা কতটা হবে, সেই ক্ষমতাটা কত দেখে নাও, হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আরসি। ব্যাপারটা কি বুঝতে পারছো কী বলছে দেখে নাও, লজিকটা ক্লিয়ার করার চেষ্টা, আমি আর একটু সহজ করে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় না। যেইভাবে তোমরা এইচএস পড়েছিলে সেইভাবেই আমি তোমাদের একদম নিটের জন্য তৈরি করে দেবো। যতটুকু চ্যাপ্টারগুলো কমপ্লিট করা যাবে তোমাদের এমনভাবে তৈরি করে দেবো যাতে করে তোমরা খুব সহজে এইগুলো কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো, খুব সহজে কোশ্চেনগুলো বুঝতে পারো যে অ্যাকচুয়ালি তোমরা কী চেয়েছে এখান থেকে। তাহলে আমি কী বলতে চাইছি ভালো করে বুঝে নাও। তো আমরা একটা পাওয়ার হাউস থাকে, একটা জায়গায় একটা পাওয়ার হাউস থাকে, সেখান থেকে অনেক দূর দূর পর্যন্ত তার পাঠানো হয়, তাই না, অনেক মোটা মোটা তার পাঠানো হয় অনেক দূর পর্যন্ত, এবং সেটা বিভিন্ন জায়গায় এলাকার ভিত্তিতে দেখবে একটা ট্রান্সফর্মার থাকে, সেখান থেকে আবার তারগুলো বাড়িতে আসে। মানে এখানে একটা ট্রান্সফর্মার থাকে, এখান থেকে তারটা এখানে আসে, সেখান থেকে বাড়িতে পৌঁছে যায়। আমি বলতে চাইছি আমরা এই বিষয়টা একটু পরে ডিসকাস করব, এই বিষয়টা আগে এই বিষয়টা ডিসকাস করি। এটা তো অনেক দূর পর্যন্ত আছে, তাই না, পাওয়ার হাউস থেকে আমার বাড়ির আশপাশে একটা জায়গায় তার আসবে, তা সেই তারটা অনেক কিলোমিটার পথ অতিক্রম করে বাড়িতে নিয়ে আসা হয়। তাহলে এত দূর পর্যন্ত তারের রোধকে আমরা নেগলেক্ট করে দেবো? তা নেগলেক্ট করা যাবে না, তার একটা নিজস্ব একটা অবশ্যই রেজিস্ট্যান্স বা রোধ আছে। তার যে রোধ থাকে তার দ্বারা তাপের অপচয়টা বেশি হবে, তাপীয় শক্তি অপচয় বেশি হবে। তার মানে ক্ষমতা, মানে পাওয়ার যে ডিসিপেশন বা ক্ষমতা যে ব্যয় হবে সেইটা অনেক বেশি হবে। সে ব্যয়িত ক্ষমতাটা কতটুকু হবে, সেটা কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আরসি। আরসি কার, যে তারটা পাওয়ার হাউস থেকে এসে তার রোধ। এবার দেখে নাও আই স্কোয়ার মানে কি জানি, আবার যদি আমরা আই স্কোয়ার বসতে, আই স্কোয়ার মানে কি, আর দেখে নাও যদি আমরা এখানটায় বসাই, দেখে নাও এটা কি পিসি ধরলাম, এটা পিসি, ওকে পিসি ধরলাম। আবার দেখে নাও আই স্কোয়ার ইকুয়াল টু আমরা কী বলতে পারি, এইটাকে নিচে দেখে নাও আই ইকুয়াল টু পি বাই ভি। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বা পিসি ইকুয়াল টু পি বাই ভি তার হোল স্কোয়ার আরসি, মানে বা পিসি ইকুয়াল টু পি স্কোয়ার আরসি বাই ভি স্কোয়ার। আমি এটাকে এখানটা লিখছি, দেখে না কী পেলাম এখানটায়, আমি এখানে মুছে দিচ্ছি। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা কর, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। তাহলে পেলাম কি পিসি ইকুয়াল টু পি স্কোয়ার আরসি বাই ভি স্কোয়ার। তাহলে যেই ক্ষমতা ব্যয় হবে, অর্থাৎ পাওয়ার হাউস থেকে ট্রান্সফরমার পর্যন্ত তার দিয়ে কারেন্ট প্রবাহ পাঠানোর সময় এই যেই তার দ্বারা যুক্ত করা হয়, সেই তার দ্বারা যেই পরিমাণ ক্ষমতা ব্যয় হয়ে যাবে, লস হবে, ওকে, সেটা কি দেখানো, পিসি ইকুয়াল টু পি স্কোয়ার আরসি বাই ভি স্কোয়ার। এবার পিসিটা কি, পিসি হচ্ছে কি যন্ত্রের পাওয়ার, সেটা ধ্রুবক। আরসি কি, এই পরিবাহী তারের রোধ। তাহলে আরসি তো ধ্রুবক, কনস্ট্যান্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। আরসিটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আর পিটা কি কনস্ট্যান্ট, তাহলে পিটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি কি পিসি প্রপোর্শনাল টু 1/ভি স্কোয়ার। তাহলে ব্যয়িত ক্ষমতা বিভব পার্থক্যের উপরে নির্ভরশীল, বিভবের উপরে নির্ভরশীল। যদি তাহলে আমরা কি চাইবো, যে পাওয়ার যে ডিসিপেশন, যেই পাওয়ারটা ব্যয় হচ্ছে, সে ব্যয়িত ক্ষমতা যেন
কম হয়, তাহলে ক্ষমতা যদি কম করতে যায় তাহলে ভোল্টেজ কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে ভি যদি বৃদ্ধি করা হয়, ভি ইনক্রিজ হলে পিসি কী হবে, ডিক্রিজ হবে। তাহলে আমি যদি চাই যে যেই তারের দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই তার দ্বারা ক্ষমতা ব্যয়িত ক্ষমতা কমে যাক, তাহলে অবশ্যই আমার কী করতে হবে, বিভবটাকে বাড়াতে হবে। তাহলে দেখে নাও, যদি আমরা বিভবটাকে বাড়িয়ে দিই তাহলে ক্ষমতাটাকে ব্যয়িত ক্ষমতা কী হচ্ছে, কমে যাবে। তাহলে এই কারণে যেই তার দিয়ে বাইরে পর্যন্ত কারেন্ট চলে আসছে সেই তারের বিভবটা খুবই বৃদ্ধি করা হয়, হাই টেনশন কেবল করা হয়, তাই না? সেজন্য হাই টেনশন 2300 ভোল্ট, 2300 ভোল্ট, 2400 ভোল্ট, 5000 ভোল্ট। তাহলে এত ভোল্টেজের করা হয় কেন? কারণ যদি ভোল্টেজকে ইনক্রিজ করা হয়, বিভবকে যদি ইনক্রিজ করা হয়, তাহলে এই তার দ্বারা যে ব্যয়িত ক্ষমতা হবে, তাপের যে অপচয় ঘটবে সেইগুলো কমে যাবে। তাহলে মানে ব্যয়িত ক্ষমতাকে কমানোর জন্য, মিনিমাইজ করার জন্য কি আমার ভোল্টেজটাকে ইনক্রিজ করা হয়, সেই জন্য এই তারের মধ্যে দিয়ে খুব হাই ভোল্টেজ পাঠানো হয়। তাহলে হাই ভোল্টেজের জন্য কি বলা, হাই টেনশন কেবল বা হাই টেনশন ওয়্যার। তাহলে এবার দেখুন এই হাই টেনশন ওয়্যারকে, এবার দেখুন কেন এই ট্রান্সফরমারের প্রয়োজন দেখলাম। এই হাই টেনশন কেবলকে যদি ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করে দেওয়া হয় গৃহস্থলী ইউজের জন্য, তা সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা কি অনেক বেশি। এগুলো ব্যবহারযোগ্য নয়, এত ভোল্টেজ আমরা ব্যবহার করতে পারবো না। সেই জন্য দেখে প্রত্যেকটা এলাকায় একটা বক্স থাকে, বড় একটা বক্স থাকে, সেটাকে আমরা ট্রান্সফরমার বক্স বলি। সে কি করে, সেই ট্রান্সফরমার বক্সটা কী করে, এই যে হাই ভোল্টেজ আসছে এখান থেকে, যে হাই ভোল্টেজ আসছে সেই হাই ভোল্টেজে ডাউন করে, অর্থাৎ স্টেপ ডাউন করে এখান থেকে লো ভোল্টেজে কনভার্ট করতে হয়। যেমন আমরা জানি কি 240 ভোল্ট, 220 ভোল্ট যেমন হয়, সেই 220 ভোল্টে কনভার্ট করে দেয়। দেখে নাও 2500 ভোল্টকে এই ভোল্টে কনভার্ট করে দিচ্ছে। তো সেই জন্য এখানে একটা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মেন বক্স থেকে এরকম একটা থাকে, যেখানে একটা ট্রান্সফরমার বক্স থাকে। সেখানে কি করে, যে মোটা মোটা যে কেবেলের তার আসছে, সেই মোটা মোটা তারগুলোকে নিয়ে সেখানে যে হাই ভোল্টেজগুলো আসছে, সেই হাই ভোল্টেজকে স্টেপ ডাউন করে লো ভোল্টেজে, অর্থাৎ বাড়িতে ব্যবহারযোগ্য ভোল্টেজে রূপান্তরিত করে দেয়। তাহলে এই কারণে এটা থাকে। তাহলে পুরো সিস্টেমটাকে গল্প আকারে বুঝে নাও, তাহলে আর পড়ার মতো কঠিন আর লাগবে না। তাহলে গল্পটা কী হচ্ছে দেখে নাও। তাহলে মেন হচ্ছে পাওয়ার হাউস থেকে হচ্ছে কি তারগুলো মানে এখান থেকে বাড়িতে, বিভিন্ন এলাকার বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। সেখান থেকে যে অনেক দূর পর্যন্ত যে তাহলে সেখান থেকে যে তারগুলো, তারের দ্বারা এখানে তো ওয়াইফাই কানেকশান নেই, যে ওয়াইফাই এখানে পাওয়ার হাউসে ওয়াইফাই কানেকশান করে দিল, ক্লিক মারলো আর প্রত্যেকটা বাড়ি বাড়ি কারেন্ট চলে আসলো, এটা হয় না, তাই না? এরকম এখনও অ্যাডভান্স হয়নি। তো সেই কারণে আমরা এখানে তার দ্বারা যুক্ত করছি। তার দ্বারা যখনই কারেন্টগুলোকে পাঠানো হচ্ছে, তা সেই তার তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এটা নয় যে 1 মিটার 2 মিটার, 5 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার, আরও বেশি, এত দূর পর্যন্ত আমি তারটাকে পাঠাচ্ছি। তাহলে এত দূর দ্বারা যদি কারেন্টকে পাঠানো হয়, সেই তারের একটা নিজস্ব একটা অবশ্যই রোধ থাকবে, আর সেই রোধটা অনেক বেশি হবে। তা সেই রোধের যদি বেশি হয়ে যায়, বাধা যদি বেশি হয়ে যায়, তাহলে এখানে কী হবে, এখানে আমার কি হচ্ছে, যে শক্তি অপচয়টা বেশি হচ্ছে, তার মানে ব্যয়িত ক্ষমতাটাও বেশি হচ্ছে। তাহলে আমার কী করতে হবে, এই ব্যয়িত ক্ষমতা কমাতে হবে। তাহলে ব্যয়িত ক্ষমতা কমানোর জন্য কী করতে হবে, আমাকে দেখতে পিসি প্রপোর্শনাল 1/v²। তাহলে ভোল্টেজকে ইনক্রিজ করতে হবে। তাহলে এখানে যদি আমি এই তার দিয়ে যদি হাই ভোল্টেজ যদি পাঠাই, তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্টটা কী হচ্ছে, কি মানে ব্যয়িত ক্ষমতা কি অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। সেই জন্য তারগুলোকে অনেক মোটা করা হয়। মোটা যত করা হবে আমরা জানি R=ρL/A। তাহলে এ যত বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে, তত রেজিস্ট্যান্স কমবে। আর কি হাই ভোল্টেজ পাঠালেও কী হচ্ছে, ব্যয়িত ক্ষমতা কমবে। তাহলে এই দুটো কারণের জন্য তারকে মোটা করা হয়। দেখবে অনেক মোটা মোটা পেঁয়াজওয়ালা এরকম তার থাকে, মোটা করা হয়। আর অনেক কী হচ্ছে, হাই ভোল্টেজে করা হয়। তাহলে হাই ভোল্টেজের কারণ কি, যে ব্যয়িত ক্ষমতাকে মিনিমাইজ করানোর জন্য। ওকে, আর নেক্সট হচ্ছে কি, ট্রান্সফর্মার কাজ কি, এই যে হাই ভোল্টেজ আছে সেটা আমরা ডাইরেক্ট বাড়িতে ব্যবহার করতে পারবো না, সেই না এটা ট্রান্সফর্মার বক্স করা হয়। সেই ট্রান্সফর্মার বক্স করে হাই ভোল্টেজকে ব্যবহারযোগ্য ভোল্টেজে কনভার্ট করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। মানে এখান থেকে তার মানে আসছে কত দেখে নাও, এখানে 2500 ভোল্ট, আর এখানটায় এই ট্রান্সফর্মার চেক করে এটা করছে কি 220 ভোল্ট। এইভাবে কাজগুলো করা হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাপ্লাইগুলো দেওয়া হয়। ওকে।
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা কমেন্টে জানাবে। কোনো জায়গায় ডাউট হলো সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।